যে কথাবার্তাগুলো ভাইয়া মানে আমরা তারা পার্সোনালি কথা বলে ঠিক করতে পারি, সেটা আমরা কেন পাবলিকলি নিয়ে আসবো, এটা একটা ব্যাপার। আর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাচ্চু ভাইয়ের ট্রিবিউট ব্যাপারে সবকিছু ঠিক আছে, কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে তো মাসুদ ভাই বা এরা জড়িত, অন্তত অ্যাটলিস্ট এটা তো আসলে এটা একটা মানে নৈতিকভাবে আসে যে আমি এরকম একটা কিছু করতে যাচ্ছি, তোমরা কি বলো। কারণ তারা তো দীর্ঘ সময় তার সাথে বাজিয়েছে, তার মানে শুধুমাত্র সঙ্গী না, মানে তার অংশ হয়ে গিয়েছিলেন। আর আমরা না কেন জানি মানে অ্যাজ এ টিম গ্রো করতে আমার কাছে মনে হয় আমাদের মনে হয় খুব সমস্যা। আমরা না সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে কিছু করতে চাই, কিন্তু অ্যাজ এ টিম যে বেড়ে ওঠাটা, যে জন্য আমরা ওই যে আমি বলি, যে জন্য আমি কখনো ইন্ডাস্ট্রি বলি না, ইন্ডাস্ট্রি বলাই উচিত, আমার মার্কেট বলি, পাড়া বলি, আমি এই কারণে। এমনি মিউজিকের এত করুণ দশা, যখন যখন মানুষ সেই অর্থে মিউজিক মানে শোনার চেয়ে দেখার জিনিস বেশি হয়ে গেছে, বা মানুষ হয়তো পয়সা দিয়ে সেভাবে শুনতে যাচ্ছে না, সেই জায়গায় আয়ুব বাচ্চুর মতো লেজেন্ডের তখন যখন এরকম একটা কাজ করার সময় এলো, তখন আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে তো মানে একটা ফোন ইজ জাস্ট এ ফোন কল, একটা ফোন দিলেই বসা যায় এটা কেউ। সেইটা যখন এরকম মান অভিমানের পর্যায়ে চলে যায়, ফেসবুকে চলে আসে, এবং আপনারা নিজেদের মধ্যকার মান অভিমান যখন আপনি পাবলিকলি যখন প্রকাশ করেন না, তখন আলটিমেটলি যতটুকু দর্শকের বা অডিয়েন্সের বা শ্রোতাদের যে আগ্রহ ছিল সেটাও চলে যায়। মানে মা কথা বলছেন, ওয়াইফ কথা বলছেন, সবাই কথা বলছেন, কিন্তু এদের কারো মধ্যে আমি দেখি না একবারও বলতে যে সালমান শাহর ছবিগুলোকে আমরা, সিনেমাগুলোকে আরো ভালোভাবে সংরক্ষণ করি, বা সিনেমাগুলোতে আমরা ইংরেজি সাবটাইটেল যোগ করি, এই কথাবার্তা কিন্তু আসে না। প্রত্যেকে কেন জানি মনে হয় যে বারবার মানে সালমান শাহ যে জিনিসটা জরুরি, যে কেন তিনি স্টাইল আইকন হলেন, সেইটা নিয়ে না দেখি তার মাকে আলাপ করতে, না তার মামাকে, না তার ওয়াইফকে, যেটা নিয়ে আলাপ দরকার। বা প্রতি বছর একটা সালমান শাহ চলচ্চিত্র উৎসব কেন হয় না, এই নিয়ে কেন আলাপ নাই? স্বামীরা কেন সেটাই। পলাতক? হোয়াই? আমার হ্যাঁ, খুব স্বাভাবিক প্রশ্ন এটা। কেন? হোয়াই? সো এগুলো আপনি আসলে কিছু না করলে তো আপনার ভয় পাওয়ার কারণ নাই। দুঃখজনক। এবার উত্তরাধিকার নামে একটা প্রজেক্ট হয়েছে, তুমি জানো কিনা? আইয়ুব বাচ্চুর গানগুলো নিয়ে 20টা গান আলাদাভাবে প্রজেক্ট করেছে। এটা নিয়ে কিছুটা তর্ক তৈরি হয়েছে। সেটা যেহেতু এবি ফাউন্ডেশনের সাথে আমি কিছুটা হলেও সম্পৃক্ত, সেই জন্য বলি যে উত্তরাধিকার যে বিষয়টা নিয়ে গতকালকে মাসুদ, অর্থাৎ এলআরবির গিটারিস্ট মাসুদ একটা স্টেটমেন্ট দিয়েছে যে সে উত্তরাধিকার নিয়ে প্রচুর প্রশ্ন পেয়েছে, যেগুলো আসলে অসম্মান করা। সে প্রজেক্টে নাই, কিন্তু উম, তাই সেই বাচ্চু ভাইয়ের অসম্মান হয় এরকম একটা প্রজেক্টকে সে নিন্দা জানাইছে। তো বিষয়টা হয় কি, যে ধরো বাচ্চু হ্যাঁ, ভাইয়ের অসম্মানটা কিভাবে হচ্ছে, মানে অসম্মান কিভাবে হলো, বা এটা তাহলে মানে কারা করলো আরেকটু একটা ভেঙে প্রজেক্টে? বলি। এটা যারা শুনেছে তারা অলরেডি জানেন, তারপর আমি একটু দর্শকদের উদ্দেশ্যে ভাঙায় বলি। সেটা হচ্ছে উত্তরাধিকার বেসিক্যালি ভাবি, অর্থাৎ আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ভাবি উদ্যোগে করা হয়েছে। চিশতি নামক একজন লয়ার আছেন, যিনি কালচারালি অনেকের কালেকটিভ ইন্টেলেকচুয়াল কপিরাইট দেখেন, তিনি উদ্যোগটা নিয়ে করেছেন। কিন্তু এখানে যে এবি ফাউন্ডেশনের যে অন্যান্য সদস্য ছিল, অংশু, মাসুদ, তাদেরকে রাখা হয়নি সেটা তো বা তাদের প্রবলেমেটিক সাথে। সেক্ষেত্রে, কারণ তারাও তো দলের অংশ, তাদেরকে একবার হলেও রাখা উচিত ছিল, বা হ্যাঁ, বসা উচিত ছিল তাদের সো সাথে। সেই কারণে যেটা হয়েছে যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, এবং গানগুলো যেহেতু আমি বলবো যার যার মতো করে কম্পোজিশন করছে। মাসুদের যেটা বক্তব্য ছিল যে মাসুদ জানতো আইয়ুব বাচ্চুর ওয়ে অফ কম্পোজিশন কি। সো মাসুদ টোটালটা কম্পোজিশন করতে চাইছিল, বাট সেটা হয় নাই। যার যার মতো করে ধরো কষ্ট কাকে বলে একজন গাইছে, সুখের পৃথিবী একজন গাইছে, সে তার মতো করে কম্পোজিশন করে গাইছে। তো এটাতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, যে গানটাকে নষ্ট করে দিয়েছে, যেটা হয় বাংলাদেশে। ধরো তুমি একটা কাভার গাওয়া, সাথে সাথে বলবে এই গানটা শেষ করে দিল। আরে ভাই, কাভার তো হ্যাঁ, আমি আমার মতো গাইছি, ওই হ্যাঁ, ওই মূল মূল গানের মতো হবে না তো ভাই। আমি এই জন্য তো অরিজিতের এটাকে কাভার বলে, এই জন্য তো হ্যাঁ, কাভার বলে, আমি এই জন্য তো অরিজিতের গান মূল গান গেলে বলে না। অরিজিতের মতো হবে না তো, এটা তো স্বাভাবিক। তো আমার মতই তো হবে তো। কিন্তু আমরা যেহেতু অতি প্রতিক্রিয়াশীল একটা জাতি, এবং সেখানে আবার যেহেতু একটা ঘটনা ঘটছে, যেহেতু অংশু এবং মাসুদ ছিল না, তাদের সাথে একটা কোনো কারণে মনোমালিন্য, যেটা সেটা হয়তো আমি পার্সোনালি জানি, কিন্তু পাবলিকলি বলার মতো না, যেহেতু দূরত্ব আছে, সেই জন্য উত্তরাধিকার প্রজেক্টটা নিয়ে এখন আলোচনা, মানে সমালোচনা মুখর হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, যারা আইয়ুব বাচ্চুকে ভালোবাসেন তারা আসলে এই সব কিছু বাদ দিয়ে তাকে ভালোবাসেন। সো এই চন্দনা ভাবি, মাসুদ, অংশু বা আমাদের আপাত ভাঙন, বা আপাত ভাঙন বলবো না, আপাত অভিমান, এটা কেটে যাবে। আমি খুব বিলং করে বলছি, এটা কেটে যাবে। কিন্তু আবার এগুলো নিয়ে আসলে বাচ্চু ভাইয়ের গান হয়নি, মানে যেহেতু মাসুদ লিখে ফেলছে, তখন আবার আইয়ুব বাচ্চুর কিছু ভক্তরা বলছে এই গান হয় না, উত্তরাধিকার প্রজেক্টটা ভালো হয়, ইয়ে পাইছে, বাতাস পাইছে। তো True. এইটা আসলে আমাদের জন্য ক্ষতি হইলো। মানে এটা ঠিকঠাক হলো না। যাই হোক, যেটাই হোক, উত্তরাধিকার যারা গিয়েছেন তারা আসলে আইয়ুব বাচ্চুকে সম্মান দিয়ে গিয়েছেন। এটাকে আমরা মানে একসেপ্ট করি, মানে এটাকে তর্কের
ঊর্ধ্বে রাখি। কারণ বাচ্চু ভাইয়াকে ট্রিবিউট করছে, সেটা হয়তো আপ টু দ্য মার্ক হয়নি। মাসুদ হয়তো আরেকটা প্রজেক্ট করবে। কিন্তু আমি বলব মাসুদেরও পাবলিকলি এটা লেখাটা উচিত হয় নাই। কারণ এই ঘটনাটা তুমি বোধহয় মিস করছো। মাসুদ এই ঘটনাটা গতকালকে পোস্ট দিছে। সো এটা হয়তো আমাদের ভেতরেই ছিল, ভাবির মধ্যে আলোচনা ছিল। কিন্তু পাবলিকলি লেখাতে আবার এটা উস্কে গেল আরকি। সো এইগুলো যে হলে আর যেটা আমার কাছে হয়, ভাই যে জিনিসটা সবচেয়ে বিভিন্ন খারাপ লাগে কি, ধরনের দর্শক যে শ্রোতারা ব্যাপারগুলো মজা আমরা পেয়ে যায়। পার্সোনালি কথা বলে ঠিক করতে এবং পারি সাথে, সাথে সেটা তারা জ্ঞান দিতে থাকে। তারা একটা সাইড যে নিতে থাকে। যে কথাবার্তাগুলো ভাইয়া মানে আমরা তারা পার্সোনালি কথা বলে ঠিক করতে পারি সেটা আমরা কেন পাবলিকলি নিয়ে আসবো, এটা একটা ব্যাপার। আর আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাচ্চু ভাইয়ের ট্রিবিউট ব্যাপারে সবকিছু ঠিক আছে, কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে তো মাসুদ ভাই বা এরা জড়িত, অন্তত লিস্ট এটা তো আসলে এটা একটা মানে নৈতিকভাবে আসে যে আমি এরকম একটা কিছু করতে যাচ্ছি, তোমরা কি বলো। কারণ তারা তো দীর্ঘ সময় তার সাথে বাজিয়েছে, তার মানে শুধুমাত্র সঙ্গী না, মানে তার অংশ হয়ে গিয়েছিলেন। আর আমরা না কেন জানি মানে অ্যাজ এ টিম গ্রো করতে আমার কাছে মনে হয় আমাদের মনে হয় খুব সমস্যা। আমরা না সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে কিছু করতে চাই, কিন্তু অ্যাজ এ টিম যে বেড়ে ওঠাটা, যে জন্য আমরা ওই যে আমি বলি, যে জন্য আমি কখনো ইন্ডাস্ট্রি বলি না, ইন্ডাস্ট্রি বলাই উচিত, আমার মার্কেট বলি, পাড়া বলি আমি এই কারণে। কারণ ইন্ডাস্ট্রি হতে হলে সবাই মিলে গ্রো করতে হয়। আজকে একটা মানে রাজকুমার হিরানিও একটা ইন্ডাস্ট্রি, এই ধরেন সঞ্জয় লীলা বানসাল একটা ইন্ডাস্ট্রি, রোহিত শেট্টি আরেকটা ইন্ডাস্ট্রি। কারণ প্রত্যেকে কিন্তু যা যা কারণ জোহর আরেক ইন্ডাস্ট্রি, প্রত্যেকে প্রত্যেকে কোনো এক জায়গায় হলেও হেল্প করে। কেউ কারোর সিনেমা একটা ক্যামিও দিয়ে গেল, কেউ কারোর সিনেমা একটা এটা করে গেল, যেটা আমাদের এখানে কল্পনাই করা যায় না। তেমনি মিউজিকেও আর কি, এমনি মিউজিকের এত করুণ দশা, যখন যখন মানুষ সেই অর্থে মিউজিক মানে শোনার চেয়ে দেখার জিনিস বেশি হয়ে গেছে, বা মানুষ হয়তো পয়সা দিয়ে সেভাবে শুনতে যাচ্ছে না, সেই জায়গায় আয়ুব বাচ্চুর মতো লেজেন্ডের তখন যখন এরকম একটা কাজ করার সময় এলো, তখন আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে তো মানে একটা ফোন ইজ জাস্ট এ ফোন কল, একটা ফোন দিলেই বসা যায় এটা কিরকম। সেইটা যখন এরকম মান অভিমানের পর্যায়ে চলে যায়, ফেসবুকে চলে আসে, এবং আপনারা নিজেদের মধ্যকার মান অভিমান যখন আপনি পাবলিকলি যখন প্রকাশ করেন না, তখন আলটিমেটলি যতটুকু দর্শকের বা অডিয়েন্সের বা শ্রোতাদের যে আগ্রহ ছিল সেটাও চলে যায়, এবং আলটিমেটলি দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় মিউজিকটা। হ্যাঁ, মানে এটা অবশ্যই মন খারাপের বিষয়। এটা না হোক, এটা রিকভার হোক এবং এটা নিয়ে বেশি আলোচনাও আমি চাচ্ছি না। মানে এটা যাতে ঠিকঠাক হয়ে যাক, এটাই প্রত্যাশা আমাদের। যাই হোক, খুবই বার্নিং ইস্যু গেছে এবং এখনো চলছে যে সালমান শাহর এই ইস্যু নিয়ে আমরা আর কতকাল কথা বলবো? মানে এটা নেভার এন্ডিং, এটা শেষ নেভার শেষ এন্ডিং হওয়া জিনিস। শেষ হওয়া উচিত না? কি বলো সাকিব? শেষ তো হওয়া উচিত। আর আমার কাছে মনে হয় যে প্রত্যেকই না কেন জানি মনে হয় যে মানে এই ইস্যুটাকে জিয়ে রাখতে পারলে মনে হয় ভালো লাগে। কারো কারো আমার কাছে কেন জানি মনে হয় যে এই কনক্লুশনে আসার খুব ইচ্ছা নাই, যে প্রতি বছর একটা কিছু একটা করব, যে একটা মানে একটা উপসংহারে আসার কারো ইচ্ছা নাই। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। এবং আমি আমি একটা জানি না, একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, আমি সবসময় এই ব্যাপারটাতে সালমান শাহর মার ফ্যামিলি বা সালমান শাহর মাকে অনেক কথা বলতে দেখি, অনেক ধরনের কথা তিনি বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু হার। আমি কেন জানি সালমান শাহর বাবার ফ্যামিলির দিক থেকে কোনো ভয়েস পাই না বা সেভাবে আলোচনা পাই না। এই জিনিসটা আমার কাছে একটু সন্দেহজনক লাগে। আমি জানি না ব্যাপারটা কি। আর আমরা বাবা প্রত্যেকবার বলতে, বাবা বলতে? মানে বাবার ফ্যামিলির দিক থেকে, মানে সালমান ও শাহর বাবা বা বাবার ফ্যামিলির কাউকে আমি সেভাবে কখনো মিডিয়াতে কথা বলতে দেখিনি। আমি দেখি সালমান শাহর মাকে আর তার মামা আলমগীর কুংকু, এই দুজনই একটু কথাবার্তা বলে থাকেন আর কি, ও আচ্ছা, বা আচ্ছা, তার আচ্ছা। ওয়াইফ আসেন। কিন্তু হ্যাঁ, মানে হ্যাঁ। খুব অদ্ভুত লাগে না, আপনি বলেন তো, সালমান শাহর বাবার ফ্যামিলি তো অনেকেই আছেন নিশ্চয়ই, তার চাচা বা তার ফুপু কেউ। আছে, তার চাচা বোধহয় একটা কথা বলছিল, বাট তার চাইতে বড় কথা সালমান শাহ ফ্যামিলি আছে, কিন্তু আমার হ্যাঁ, হ্যাঁ। আরো অবাক লাগে যে এই ইস্যুগুলো নিয়ে ধরো পাবলিকলি ফেস করা, এই যে সামিরার হঠাৎ করে বাসা ছেড়ে চলে যাওয়া, মানে এগুলো কেন? মানে যদি হয় তাহলে ঠিক আছে, ডন গ্রেপ্তার হইলো, প্রসিকিউটর চেঞ্জ করে দেয়া হলো, তারপরে ধরো মানে সামিরা হাজব্যান্ডকে গতকালকে ২ টা চ্যানেল ফোন দিছিল, সাথে, সাথে কেটে দিল। হোয়াই? মানে এটা শেষ হোক। মানে আমার কথা হচ্ছে যে এরা কি এত, এত বড় মাফিয়া ডন কিনা আমি জানি না। সেইজন্য প্রশ্নটা আসে। আর বাবা-মার ফ্যামিলি, আমি বলব যে মার জায়গা থেকে না, মানে যত যাই করো, যত যাই বলো, আমি জানি না, অনেকেই উনার মাকে নিয়ে অনেক কথা বলেছে যে মার আ বউ শাশুড়ি অনেক ঝামেলা আছে। কিন্তু মার কথা না কোনো ব্যাখ্যা চলে না। মার জায়গা থেকে। মানে কিন্তু মা তো ফেস করতেছে। কিন্তু সামিরা ফেস করছে না কেন? মাঝখানে ২-৩ টা ইন্টারভিউ, আর জয়ের সাথে আরেকটা ইন্টারভিউ ব্যাপার দিয়ে ভাই, ওর আমি মতো আরেকটা করে জিনিস কথা মানে বলছে। ধরেন, আরেকটা জিনিস আমার খুব অবাক লাগে যে ধরেন মানে মা কথা বলছেন, ওয়াইফ কথা বলছে, সবাই কথা বলছেন, কিন্তু এদের কারো মধ্যে আমি দেখি না একবারও বলতে যে সালমান শাহর ছবিগুলোকে আমরা সিনেমাগুলোকে আরো ভালোভাবে সংরক্ষণ করি, বা সিনেমাগুলোতে আমরা ইংরেজি সাবটাইটেল যোগ করি, এই কথাবার্তা কিন্তু আসে না।
প্রত্যেকে কেন জানি মনে হয় যে বারবার মানে সালমান শাহ যে জিনিসটা জরুরি যে কেন তিনি স্টাইল আইকন হলেন সেইটা নিয়ে না দেখি তার মাকে আলাপ করতে, না তার মামাকে, না তার ওয়াইফকে, যেটা নিয়ে আলাপ দরকার, বা প্রতি বছর একটা সালমান শাহ চলচ্চিত্র উৎসব কেন হয় না, এই নিয়ে কেন আলাপ নাই? বা সালমান শাহর এমন কোন অজানা স্মৃতি যা, বা কিভাবে সে কেনাকাটা করতো, কিভাবে সে আহ তার ক্যারেক্টারকে অ্যাপ্রোচ করতো, স্ক্রিপ্ট নিয়ে সে কি গবেষণা করতো, এই নিয়ে জীবনে তার ফ্যামিলি থেকে কোনো ট্রিভিয়া, কোনো আলাপ নাই। শুধু আলাপ, হ্যাঁ তাকে মিস করি, হ্যাঁ সে থাকলে এ হইতো ওই হইতো, সে এই জুতা পরতো, এই সানগ্লাস পরতো, হ্যাঁ আমার সাথে আমার ভাইয়ের মতো ছিল, আমরা ভাই বোন ছিলাম। মানে এই আলাপ চলতেছে, আমি আমি এগুলাই শুনতেছি গত প্রায় 30 বছর ধরে। তো যাই এগুলো হোক তো খুব এটা অদ্ভুত, আমি বাকি কোনো দেশে ভাই এরকম দেখি না। অন্যান্য দেশে তো অনেকে মারা গেছে আর্টিস্ট, আমি প্রত্যেকের সাথে দেখি তার কাজের অভিজ্ঞতা নিয়ে আলাপ হয়, এইখানে সেই ব্যাপারটা খুব কম। এবং আমার কাছে মনে হয় যে মানে সবাইকে নিয়ে যেহেতু আলাপ হয় বা সবাইকে মোটামুটি জিজ্ঞাসাবাদ করা হয়, আমার কাছে মনে হয় যে শাবনূরের সাথেও একটু খোলাখুলি ভাবে বসা উচিত। আমার কাছে মনে হয় না যে না তিনিও অনেক। আমার প্রশ্ন তো সেখানে, ধরো শাবনূর আছে, হ্যাঁ, সামিরা আছে, যে ক্যারেক্টার গুলো প্রশ্নবিদ্ধ, তারা কনফেস করছে না কেন? মানে তারা যদি, হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমি আমি যদি খুন, আত্মহত্যা বা কোনো অকারেন্সের মধ্যে না থাকি, আমি সরাসরি যাই প্রসিকিউটরের সাথে বলে আমি জবানবন্দি নিয়ে সুন্দর মতো চলে আসবো। ট্রু। আমার মধ্যে আমার কথা হচ্ছে, তোমাকে আমি তো বলতে পারছি না সামিরা তুমি দোষী না, শাবনূর তুমি দোষী না, বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ তুমি কনফেস করতেছো না কেন? কিসের এত ভয়? মানে শাবনূরকে বিনা অপরাধে জেল খাটবে, শাবনূরকে কেউ হতে দিবে? মানে সম্ভবই না, শাবনূর অপরাধী সম্ভবই না, না। সে বিনা অপরাধে, এটা শাবনূরের এম্পাওয়ার আছে না? আছে না? মানে এটা এটা সম্ভব নাকি? মানে অবশ্যই, তো অবশ্যই। ওই জায়গা থেকে কেন ফেস করতে যায়? একসময় বলে আমরা ভাই-বোন ছিলাম। একসময় মানে অদ্ভুত, অদ্ভুত কথাবার্তা দেখো। মানে ভাই-বোন ছিল। ভাই-বোন ছিল কি কেন? তোরা ভাই-বোন ছিলি কি কেন বলা বলা লাগবে তো? ভাই-বোন কেন থাকবে? মানে হ্যাঁ, বন্ধু থাকলে সমস্যা কি? মানে প্রেম থাকলে এটা তো আবার এটা সমস্যা তো কি? রিলেভেন্ট আমার আলাপ না। প্রশ্নটা আপনি ভাই ওইখানে। বোন থেকে আপনি কি করতেছেন? না আমার কথা সেটাই, মানে এরা দেখো, এলভিস প্রিসলি থেকে শুরু করে এমজে থেকে শুরু করে কোথায় এমজের টোটাল তদন্ত রিপোর্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, আ এভরিথিং। মানে কাকে কি ওষুধ দিত, সে কি ইয়েতে ছিল, সেগুলো নিয়ে অলরেডি বায়োপিক এ ১ম পর্ব চলে আসছে। সারা হ্যাঁ, ওয়ার্ল্ড দেখায় দিছে। ডকুমেন্টারি হয়ে ওয়ার্ল্ডে গেছে। দেখায় দিছে। শত, শত ডকুমেন্টারি আছে, কত কিছু আছে। আর আমাদের এখানে সালমান কিছুই শাহকে করা নিয়ে যায় না। তুমি তুমি আজকে সাকিব, তুমি আজকে সালমান শাহকে নিয়ে একটা বায়োপিক ঠিকঠাক মতো বানাতে পারবে না। সন্দেহ থাকবে মানুষের মধ্যে। মানে হ্যাঁ, এন্ডিং দিতে পারবে না। আজকে ৩০ বছর হয়ে গেল, এ সালমান শাহর বায়োপিক করা যাবে না। কারণ তুমি জানো না, হ্যাঁ। স্টেটমেন্ট গুলা জানো না। এবং অথচ ভাইয়া পৃথিবীর বড়, বড় বিখ্যাত প্রেসিডেন্ট আমরাও পর্যন্ত তো মারা একটা, গেছে। ভাইয়া কত সুপারস্টার আনঅফিশিয়ালি মারা একটা গেছে। আনঅফিশিয়ালি সলভড। একটা করার চেষ্টা করেছিলাম, যেখানে আমি নিজেও যুক্ত ছিলাম। এটা হইচইতে আছে, বুকের মধ্যে আগুন। এবং আনঅফিশিয়ালি করতে হয়েছিল এই এই যে কারণে, তা না হলে এটা নিয়ে খুব অপূর্ব, সমস্যা অপূর্ব। হয়ে হ্যাঁ, গেছিল। তুমিও ছিলে, রাইট। হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা নিয়ে যথেষ্ট সমস্যা হচ্ছিল, কারণ এটা বললে আপনি এটা ট্রেলার পরে মানে চিন্তা করো তোমাদের ট্রেলারের। মাথা ঘাম ঘাম ঝরায় দিছে। হ্যাঁ, এবং তাহলে তাহলে আপনি কিভাবে আগাবেন? তাহলে আপনি কিভাবে আপনার দেশের সবচেয়ে সেলিব্রেটেড কারণ ওটা সুপারস্টারকে নিয়ে বিচারাধীন, আপনি কিভাবে কাজ করবেন? বিচারাধীন। সেটাই, মানে এখনো যদি আনটোল্ড স্টোরি থাকে ৩০ বছর, মানে যে যেদিন মারা গেছে ওইদিন যে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে তার বয়স ৩০ বছর এখন। সে সংসার করতেছে। বলো। ও আর সালমান শাহর আর কিছু হইলে হয়তো মানে ভাই বোনের পালসও প্রসঙ্গ বুঝে নাই। আনা আমার কাছে কেমনে? খুবই খুবই তো এই অস্বস্তিজনক লাগে। কিছু হলেই ভাই বোন, ভাই বোন হলে, বোন হলে তো ছুটে আসা উচিত। বোনের দায়িত্ব আছে না একটা? ছুটে আসবি না? যে এসে বলবো যে আমার ভাইয়ের কি হয়েছে, বলো। আমি হ্যাঁ, কতগুলা উকিল, কার কাছে আমার বলতে হবে? কোন বিচারপতি আছে আমার আমার কথা শুনবে? আমি সারাদিন কোর্টপাড়ায় বসে থাকবো। সামিরা কেন পলাতক? সেটাই। হোয়াই? আমার হ্যাঁ, খুব স্বাভাবিক প্রশ্ন এটা। কেন? হোয়াই? সো এগুলো আপনি আসলে কিছু না করলে তো আপনার ভয় পাওয়ার কারণ নাই। দুঃখজনক একদমই। এত প্রভাবশালী স্বামী, আ সে তার ২য় স্বামী হোক, সমাজে এত এলিট সমাজে বসবাস করেন। তো তাকে, সে বিনা অপরাধে তাকে জেলে রাখবে? সে আইন সামনা করো। সম্ভবই না। তুমি তো নিজেই প্রশ্ন তৈরি করছো। নিজেই প্রশ্ন তৈরি করছো। যাই হোক, এটা নিয়ে আসলে আনটোল্ড স্টোরি থেকে যাবে আমি জানি না। আমাদের জীবদ্দশায় এর কোনো সলিউশন আমরা পাবো কিনা।